আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ গেছে লন্ডনে, এবং লন্ডনে যাওয়ার পরে যে ঘটনা ঘটেছে, ঘটনাটা আমাদের সামনে আছে, একটু আপনাদেরকে জানিয়ে নেই। অক্সফোর্ডে বিক্ষোভের মুখে হাসনাত সাদিক আছে, সে বিক্ষোভের ছবি আছে, ভিডিও আছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি প্যানেল আলোচনায় অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। গতকাল রবিবার 14 জুন সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আয়োজিত দ্য স্টুডেন্ট লিড সারপ্রাইজিং অ্যান্ড দ্য ফিউচার অফ পোস্ট রেভলিউশনারি বাংলাদেশ শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেন তারা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা বাইরে অবস্থান নেন। নেতাকর্মীদের হাতে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি সংবলিত প্লেকার্ড ও ব্যানার দেখা যায়। তারা হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে পালাইছে রে পালাইছে, হাসনাত পালাইছে, রাজাকার রাজাকার বলে স্লোগান দেন। এ সময় যুক্তরাজ্য পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। যুক্তরাজ্যের পুলিশ খুব তৎপর, আমাদের দেশের মতো না। এবং হাসনাত আব্দুল্লাহ আলটিমেটলি পেছনের দরজা দিয়ে কোন রকম তার আত্মরক্ষা করে বের হয়ে যায়। এবং এই লোকগুলা ধরেন এখনো তো কিছুটা তাদের অনুকূলে আছে পরিবেশ। ধরেন বিএনপি কখনোই চাবে না যে এরা বাংলাদেশের রাস্তাঘাটে হেনস্থা হোক, যেমন তাদের বগুড়ার এক সমন্বয়ক জুতার বাড়ি খেয়েছে, তারপর জাহাঙ্গীরনগরের এক সমন্বয়ক হেনস্থা হয়েছে ছাত্রলীগের হাতে। এইটা বিএনপি সরকার হয়তো পুরোটা চাবে না, কিন্তু যদি কিছুদিন বাদে বিএনপি সরকারের আশীর্বাদ এদের উপর একটু কমে আসে, তাহলে এই হাসনাত সাদিক কায়েম এদের অবস্থা কি হবে। এবং আমি জানি না যে এরা সিদ্ধান্ত নিয়ে ফেলছে কিনা, কারণ ইতিমধ্যে দেখছেন যে হবিগঞ্জের বিতর্কিত সমন্বয়ক সেই মাহাদি হাসান, সে ইউরোপে যাওয়ার জন্য একদম জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। তো এই যে লোকগুলা, এরা কি ইতিমধ্যে বিভিন্ন দেশের ভিসা নিয়ে ফেলেছে, এবং ভিসা নিয়ে ফেলেছে বলেই তারা এখন চেষ্টা করছে যে যেভাবেই হোক একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি করে যতদিন আছে, যতদিন খাওয়া যায় আর কি, যতদিন চলা যায় ততদিন কোন রকম চলে, তারপরে আপনার ঠিক আছে এই সময় পর্যন্ত যতদিন নিরাপদ আছে ততদিন পর্যন্ত রাজনীতির মাঠে বিচরণ করে বেড়ালো। তারপরে যখন দেখবে যে না, আওয়ামী লীগ ফিরে এসছে, ছাত্রলীগ পুরোপুরি ফিরে এসছে, তখন তারা আবার উল্টা পথে হাঁটা শুরু করবে বা গর্তে গিয়ে ঢুকবে। এর কি কিছু লক্ষণ আমাদের চোখের সামনে দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে কিনা। ভালো থাকবেন। যে বেনজিরকে কি দুবাই সরকার আসলে ফেরত দেবে বাংলাদেশ সরকারের কাছে, নাকি আমাদের সরকার প্রধান ওনারা সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন হ্যাঁ বেনজিরকে গ্রেপ্তার করেছে, 1 মাসের মধ্যে আমরা পাবো? না, বেনজিরকে আটক বলেন বা গোয়েন্দা দপ্তরে ডেকে নিয়ে যাওয়া বলেন, যাই হবে হবে। তবে তার আগে আপনাদের কয়েকটা কথা বলি, তাহলে হয়তো আপনারা একটু বুঝে যাবেন। কারণ অনেকেই, আমার অনেক ভাই বোন আফসোস করছেন, হায় হায় হায়। অনেকে আবার ফেসবুক পোস্টে, আমার পোস্টের নিচে লিখছেন ভাই এই সময়ে দলের বিরুদ্ধে এগুলো বলার কি। না ভাই, বেনজির আমার দলীয় কর্মী না, দলীয় নেতাও না, কিছুই না। তো বেনজির আহমদের 2024 সালে কিছু ঘটনা বলি, আপনাদের স্মরণ হবে। দেখেন 2024 সালের সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন ছিলেন কিন্তু আমাদের আইজিপি বেনজির আহমেদ। 18 এপ্রিল 2024, 18 এপ্রিল, তারিখগুলো একটু মনে রাখেন এবং আমার আশপাশে দেখবেন স্ক্রিনগুলো দিয়ে দিব, আপনারা যাচাই করে নিতে পারেন। দুর্নীতি দমন কমিশন বা দুদক বেনজির আহমদের সম্পদের উৎস অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় 18 এপ্রিল 2024। কার সরকার ছিল? এই জন্য একটা তদন্ত কমিটি গঠন করে সরকার। 23 এপ্রিল 2024 হাইকোর্টে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। 23 মে 2024 আদালতে বেনজির আহমদ ও তার পরিবারের 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন। কত? 2024-এর 23 মে আদালত যে 33টি ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো সব বেনজিরের পরিবারের। 26 মে 2024 আদালত আরো তার যত সম্পত্তি, ফ্ল্যাট, কোম্পানি শেয়ারে বিনিয়োগ জব্দের নির্দেশ দেন। সব 2024-এর কিন্তু। এরপরে 4 মে 2024 পরে তথ্যটা পরে প্রকাশিত তথ্য অনুযায়ী বেনজির আহমদ তার স্ত্রী কন্যারা দেশ ত্যাগ করেন। কত? 4 মে 2024। 28 মে 2024 দুদুকে বেনজির আহমদ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তাকে 6 জুন এবং পরিবারের সদস্যকে 9 জুন হাজির হতে বলা হয়। জুন 2024 আদালত
তার সম্পদের যেই সম্পত্তি ছিল বাংলাদেশের সবগুলাই ক্রোকের নির্দেশ দিয়েছিল। 2024 তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায়। ঢাকার একটি আদালত তার পরিবারের নামে থাকা আরো কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকেরও নির্দেশ দেন 12 জুন 2024। এর মধ্যে জমি, ফ্ল্যাট, কোম্পানি শেয়ার, ব্যবসায়িক সম্পদ অন্তর্ভুক্ত। 23 থেকে 24 জুন দুদক কার্যালয়ে বেনজির আহমেদের স্ত্রী কন্যারা হাজির হন নাই। এরপর দুদক জানায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। জুলাই 2024 আসেন এবার। দুদক হাইকোর্টের অগ্রগতি প্রতিবেদন জমা দেয় দুদক হাইকোর্টে। প্রতিবেদনে বলা হয় বেনজির আহমেদ এবং তার পরিবার প্রায় 43.46 কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে, যা পরিচিত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। হাইকোর্ট দুদকের তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দেন। বিপুল পরিমাণের জমি, ফ্ল্যাট, রিসোর্ট, ব্যবসায়িক সম্পদের মালিকানা, ব্যাংক হিসাব, অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন, সম্পদের উৎস সম্পর্কে দুদকের অনুসন্ধান, আদালতের মাধ্যমে সম্পদ জব্দ ও ক্রোক কার্যক্রম। এবং একটি বিষয় মনে রাখা জরুরি, 2024 সালের জুন জুলাই মাসে প্রকাশিত এইসব তথ্য ছিল মূলত তদন্ত, অনুসন্ধান এবং আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ ভিত্তিক। এর বিভিন্ন পত্রিকা আছে বাংলাদেশে। এইসব অভিযোগের বিষয়ে কোনো চূড়ান্ত বিচারের রায় হয় নাই তখন, অর্থাৎ আদালতে অনুসন্ধান চলমান ছিল। অভিযোগের সত্যতা নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত তখনও আদালত দেয়নি। তো আপনারা কি মনে করেন, যেটা কাহিনীটা কি? এই ধরনের অভিযোগের ক্ষেত্রে দ্রুত বিচার হওয়ার উচিত নাকি তদন্ত হওয়া সম্পূর্ণ অপেক্ষা করা উচিত? মন্তব্য কিন্তু আপনাদের। এগুলো ছিল সব 2024-এর জুন জুলাই। আর ঠিক এইটার পরপর জুলাইয়ে, এইটার পরপরই এমন একটা কাহিনী হয়েছিল যে আন্দোলন চাঙ্গা হয়ে গেছিল। কাদের আন্দোলন? ওই যে সন্ত্রাসীদের আন্দোলন। তখন বিভিন্নভাবে আমরা ফেসবুকে লিখছিলাম কি ব্যাপার, সরকার পুলিশ প্রশাসনের উপরে একটু চাপ দেওয়ার সাথে সাথে আন্দোলনটা মনে যেন কেমন একটা ঘুরে যাচ্ছে, হঠাৎ সরকার বিরোধী আন্দোলন, এইখানে কি বেনজিরের কোনো জড়িত আছে কিনা, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তখন কিন্তু কেউ দাম দেন নাই। এরপর 5 আগস্ট ঘটে গেল, কিন্তু 5 আগস্ট ঘটছে 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট সকাল পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জানে না যে শেখ হাসিনা সহ পুরো সরকারটা এইভাবে তছনছ করে দিবে জঙ্গিরা, আমাদের নেত্রী দেশ ত্যাগ করতে বাধ্য করবে সেনাবাহিনী। সারা জায়গায় আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কর্মীদেরকে মাইরা ধৈরা বিল্ডিং থেকে ফেলে দেবে। এটা জানতেন আপনারা কেউ? 4 তারিখ বেনজির ভাই কিভাবে জানলেন এবং ওনার পরিবার সহ উনি আবার দেশ ত্যাগ করলেন। 4 আগস্ট উনি দেশ ত্যাগ করেছিলেন সসম্মানে। দুবাইতে আছেন। আপনারা একটু মনে করাই দিই, দুবাইতে আরাফ খান নামে আরেকজনকে ধরা হয়েছিল বেশ কিছুদিন আগে, মনে আছে? স্বর্ণের ব্যবসা, গোল্ডের ব্যবসা, গাড়ি বাড়ি, ওই সে হাজারো জিনিস, ঠিক আছে না? এই সম্পদের মালিক তখনই বলা হয়েছিল যে এগুলো সব বেনজিরের। কারণ আরাফ খান একজন এসআই হত্যা মামলার আসামি, আর তখন র্যাবের চিফ ছিলেন আমাদের বেনজির সাহেব। সকলে বলে, আমি বলি না কারণ আমার কাছে পুরোপুরি জানি না, আরাফ খান তো আমার বন্ধু না, যে সব সম্পত্তি নাকি কার? আমাদের বেনজির সাহেবের। তো সে আরাফ খানকে ধরার পরে দুবাইতে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পরেও কিন্তু দুবাই বাংলাদেশকে পাঠায়নি। তার কারণ কি জানেন? আরাফ খানের ছিল একটা ভারতীয় পাসপোর্ট। জিসানের কথা মনে আছে আপনাদের? তাকেও দুবাইতে ধরছিল, তাকেও ফেরত পাঠাতে হবে, কারণ তার কাছে ছিল নেপালের পাসপোর্ট, ফেরাবে কোথায়? আর এখন আপনার যেই আমাদের ভাইয়া বেনজির ভাই, ওনাকে ধরেছেন, ওনার হচ্ছে পর্তুগিজ পাসপোর্ট। উনি পর্তুগিজ পাসপোর্টের উপরে 10 বছরের গোল্ডেন ভিসা পেয়েছেন। ওনাকে পাঠাবেন কিভাবে? আর এমনও তো হইতে পারে যে এই যে এখন যখন আপনাদের সামনে ভিডিওটা আসছে, এই সময় হয়তো উনি ওখান থেকে কাস্টডি থেকে বের হয়ে ওনার বাংলোতে আছেন। কারণ ওনাদের তো কোটি টাকা আছে, উকিলটা দাঁড়ায় যাবে, বলে যে ঠিক আছে আপনি এই মুহূর্তে ছেড়ে দেন, আপনাদের এই দুবাইয়ের তদন্ত হওয়ার আগ পর্যন্ত উনি কোথাও যাবেন না। দুবাই গভর্নমেন্ট কি জানেন না এই পয়সা কিভাবে আসে? ওনার এখানে মানি লন্ডারিং এ দুবাইতে কিভাবে যায়? দুবাইতে বিজনেস হাব, পৃথিবীর যে কোনো দেশ থেকে হুন্ডিতে টাকা আসতে পারে। আপনি আজকে বলেন যে 2 লাখ দেড়হাম দিবেন বাংলাদেশে লোকের কাছে, দুবাইতে আপনার নামে বাড়ি ঘর রেজিস্ট্রি হয়ে যাবে। এরপরে আপনার নামে গোল্ডেন ভিসাও তৈরি হবে, কারণ ব্যবসাতে 2 লাখ দেড়হাম মস্কারি না, অনেক টাকার ব্যাপার। আপনার নামে বাড়ি ঘর রেজিস্ট্রি হবে, আপনি সসম্মানে দুবাইতে আসে থাকবেন। এগুলো দুবাই সরকার জানে। কারণ এটার যদি ওনারা যদি এই নিশ্চয়তা না দেন, তাহলে ওনাদের দেশ তো ডুবে যাবে, ব্যবসা শেষ, সবাই টাকা উইথড্র করবে যে না দুবাইতে তো সেফ হোম না এটা, সবাই আসে ওইভাবে। দেরা দুবাইয়ের 70% কিনা বিভিন্ন জনের। দুবাই সরকার জানেন না এই টাকা কিভাবে আসছে, কে আনছে, কার নামে, কোথায় সম্পত্তি, কত টাকার সম্পত্তি, সবাইরে ধরবে।
তারা মজার ইনফরমেশন দিই, এই যে আপনার রেড নোটিশ যেটা ইন্টারপোলের, সেখানে রেড নোটিশে এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি যে এই বেনজিরের নামে কোনো রেড নোটিশ আছে, বা আপনার যে কথাগুলো বলা হচ্ছে এখন যে বেনজিরকে, মানে যে ইনফরমেশনগুলো এই মুহূর্তে পেয়েছে কি, যে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার না, এটা আসলে ওনাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে ওখানে আছেন এখন উনি। এবং এই রেড নোটিশটা না থাকার কারণ দুইটা হইতে পারে। এক হচ্ছে যে ওনাকে যেই কারণে নিয়ে গেছে ওই কারণটার সাথে আমাদের দেশের এইসব ঘটনা নয়, হয়তো অন্য কোনো বিষয় হতে পারে, সেটা হয়তো সব মিনিমাইজ হয়ে যেতে পারে, ছাড়াও পেয়ে যেতে পারে। আবার এমন আছে হয়তো আমাদের দেশে যারা ওই যে এম্বাসি থেকে, দুবাই থেকে যারা খবর দিছে, তারা হয়তো মিস ইনফরমেশন দিচ্ছে, মিসলিডিং। দেশের ভিতরে হয়তো অন্য কোনো একটা অঘটন হয়তো ঘটতে যাচ্ছে, যার কারণে হঠাৎ করে বলা হলো যে বেনজির অ্যারেস্ট, বেনজির গ্রেপ্তার, বেনজিরকে 1 মাসের ভিতরে আনছি, তার মানে আমি আপনি আমরা সবাই বেনজির বেনজির নিয়ে লাফাই, আর এখানে অন্য কিছু ঘটুক। একটা কথা মনে স্লোগান ছিল পাকিস্তানে, ছোটে ছোটে মাম্মি লম্বি সে লকির বেনজির বেনজির, মানে বেনজির ভুট্টোরে নিয়ে পাকিস্তানের অন্য দলগুলো বলতো। তো যারা পাকিস্তানি আছেন তারা বুঝবেন আমার এই ভাষাটা আমি কোথায় কি বললাম, এটা আপনারা জানেন। তো বেনজিরকে ফেরত পাঠাবে কিভাবে? ওনার তো পর্তুগিজ পাসপোর্টে গোল্ডেন ভিসা সব ওখানে। বেনজির সাহেব তো যেই পয়সা, যে ওনার মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নাকি পড়তো, ওনার মেয়ে রেস্ট করার জন্য 7 কোটি না 8 কোটি টাকা দিয়ে বিশাল অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছিল, খালি মেয়ে 1.5 ঘন্টা রেস্ট করবে এইসব কারণে। তো যেই পরিমাণ টাকা, দুবাই গভর্নমেন্টও জানে এই টাকা কখন কিভাবে কিভাবে ঢুকছে, কে কার নামে আনছে, কে কার নামে তারা তাদের ব্যবসা লস করবে না এবং তারা এইভাবে পাঠাবে না। এটা হচ্ছে যে আপনার সেফ হ্যাভেন, দুবাই এখন সেফ হ্যাভেন, ওদের কাজই চলে এটা। সুইজারল্যান্ডে যেমন আগে শুনতেন না সুইস ব্যাংকে টাকা রাখা যায়, দুবাই এখন সেম। কোত্থেকে কিসের টাকা আসে, চিন্তার বিষয় যে বেনজির কে ফেরত দিচ্ছে কিনা। আর এটা বলি, এখানে ইন্ট্রিম গভর্নমেন্ট বা এই গভর্নমেন্টের কোনো কৃতিত্ব নাই যে ওনার বিরুদ্ধে মামলায় আগস্টের পরে যেগুলো হচ্ছে ওগুলা, কিন্তু এরা বলছে, সংসদে দাঁড়াইয়া বলছে যে বেনজিরকে অ্যারেস্ট করা হয়েছে দুর্নীতির মামলায়। আর দুর্নীতির মামলা সবগুলোই আওয়ামী লীগ সরকারের আমলে করা। এবং আমার যেটা মনে হয়, আমি যেটা আগে থেকেই বলছিলাম, যে আওয়ামী লীগ সরকার এইবার যখন 24-এ যখন আসলেন, তখন আমাদের নেত্রী এই দুর্নীতিবাজ সবগুলোকে ধরার জন্য, একটা গলা চিপা ধরার জন্য কাজ করতেছিলেন। আর সেটারই ছিল যে এই বেনজির ভাই, ওনার বিরুদ্ধে মামলার ফিরিস্তিগুলো তো দিলাম কখন কি হয়েছে। এরপরে দেখে একটু চিন্তা করেন, বেনজিরের বিরুদ্ধে এগুলো হওয়ার পর থেকে আপনার কিন্তু দেশের বিরুদ্ধে কি জানি একটা ওলট পালট হইল, পুলিশ আর্মি বিডিআর সব ওলট পালট হয়েছে। এই আওয়ামী লীগ পতনে বেনজির দায়ী কিনা আপনারাই বিচার করেন, আপনারাই চিন্তা করেন, কেন কখন কি হইল এগুলো একটু চিন্তা করেন। কেন উনি 4 তারিখ ভাইগা গেল, কেন ওনার পরিবার ভাইগা গেল? বেনজির আওয়ামী লীগ নেতা না, বরং বেনজিরদের কারণে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, এটা চিন্তা করেন। জয়। বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তার সংক্রান্ত একটা খবর চারিদিকে খুব সাড়া ফেলেছে, আলোচনা হচ্ছে। আমার মনে হয় এই ব্যাপারে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, সেই জিনিসগুলো বলার জন্য এই লাইভটা করছি। প্রথম কথা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছেন, আমরা ধরে নিলাম বেনজির আহমেদ কোথাও গ্রেপ্তার হয়েছেন দুবাইতে, কিন্তু উনি যেভাবে বলেছেন সেখানে কিন্তু সত্যতা নাই। প্রথম কথা হলো, সালাউদ্দিন সাহেব উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কথায় বোঝা গেল যে উনি আসলে ইন্টারপোলের কাজ সংক্রান্ত কোনো তথ্য ওনার কাছে নাই, উনি জানেনই না ইন্টারপোল কি কাজ করে। বেনজির আহমেদের অপরাধটা কি দেখাচ্ছে, বাংলাদেশ সরকার কি কি বলল যে ইন্টারপোলের রেড অ্যালার্ট, রেড নোটিশ জারি করেছে। হ্যাঁ, ইন্টারপোলের রেড নোটিশে যদি কাজ হয় তাহলে বাংলাদেশে সবচেয়ে আগে, সবার আগে গ্রেপ্তার হয়ে যেত, অর্থাৎ গ্রেপ্তার হয়ে বাংলাদেশে ফেরত আসতো তারেক রহমান। এর চেয়ে বেশি রেড অ্যালার্ট কিন্তু কারো নামে পর্যন্ত বাংলাদেশে জারি করা হয় নাই। প্রথমে আসলে বুঝুন যে ইন্টারপোলের কাজটা কি। ইন্টারপোল একটা অফিস জব, তাদের নিজস্ব কোনো পুলিশ নাই। তারা রেড নোটিশ, রেড অ্যালার্ট জারি করে, সেটা বিভিন্ন দেশের পুলিশ সেটার উপর অ্যাকশন নেয় বা নিতে পারে, কিন্তু মূল জিনিসটা যেটা ইন্টারপোলের মূল যেই জায়গায় তার ক্ষমতাটা, সেটা হলো
ক্রস বর্ডার ক্রাইম হতে হবে। ক্রস বর্ডার ক্রাইম না হলে ইন্টারপোলের আওতায় কিন্তু সেটা থাকে না। যেমন ধরুন তারেক রহমান এর বিরুদ্ধে আমরা যেসব অভিযোগ তুলে রেড নোটিশ বা রেড অ্যালার্ট করেছিলাম, সেটা হলো যে উনি বাংলাদেশে দুর্নীতি করেছেন, এটা সেটা করেছেন। কিন্তু যতক্ষণ উনি বাংলাদেশের মধ্যে দুর্নীতি করছেন ততক্ষণ এটা কিন্তু ইন্টারপোলের আওতায় এই কাজটা পড়ে না। দুর্নীতি করে টাকা পাচার করলে তারপরে সেইটা হলো যে তখন এটা ক্রস বর্ডার অপরাধ হিসাবে হয়ে যায়। ফলে বেনজির আহমেদকে ইন্টারপোলের রেড অ্যালার্টে বহু কিছু করে সালাউদ্দিন সাহেবরা গ্রেপ্তার করিয়েছেন, এইটার মধ্যে সত্যতা থাকার সম্ভাবনা খুবই কম। তবে তিনি যেহেতু সংসদে বলেছেন, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে কথাটা সত্য, যে বেনজির আহমেদ কোথাও আটক হয়েছেন। আর যদি সত্য না হয় পরবর্তীতে এটা নিয়ে কথা বলা যাবে। আপাতত ধরে নিচ্ছি উনি আটক হয়েছেন, কিন্তু সেই আটকটা নানান কারণেও হতে পারে। বেনজির সাহেব এবং বিশেষ করে 24-এর জঙ্গি উত্থানের পর অনেক ধরনের আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের পাসপোর্ট বাতিল করা হয়েছে। নানান ধরনের আপনার ইমিগ্রেশন সমস্যা তাদের থাকতে পারে, সে কারণেও বেনজির আহমেদ কোথাও আটক হতে পারেন। কি হয়েছে সেটা হয়তো কয়েকদিনের মধ্যে জানা যাবে, এবং এই বিষয়টা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ নয় এই জন্য যে বেনজির আহমেদ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। বেনজির আহমেদ সম্পর্কে আজকে সারা বাংলাদেশে স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা, তিনি দুর্নীতি করেছেন, তিনি স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের অত্যাচার করেছেন, এগুলো ব্যাপক প্রচার করছে, বিশেষ করে তার দুর্নীতির খবর প্রচার করছে। দেখুন, বেনজির আহমেদ কি দুর্নীতি করেছেন না করেছেন সেইটার আসলে আমি সাফাই গাইতে যাব না, কিন্তু আমার এখানে প্রাসঙ্গিক কথা আছে। 2 দিন আগে আমি একটা লেকচার দিয়েছি ইউটিউবে, সেখানে আমার ভিডিও আছে, আপনারা দেখেছেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সম্পর্কে ওনাকে ইস্যু করে আমি ভিডিওটা করেছিলাম, যদিও আমি ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। সেটা হলো যে সালাউদ্দিন সাহেব বলেছেন যে ওনার 4টা গাড়ি 4টা ড্রাইভার ছিল। সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পিএস বা এপিএস ছিলেন, সেখান থেকে উনি পদত্যাগ করে রাজনীতি করেছেন, এমপি হয়েছেন, একবার প্রতিমন্ত্রী হয়েছেন, তারপরে উনি বিদেশে 17 বছর ছিলেন ভারতে, এই কাহিনী আমরা জানি। সেইখানে দেখুন যদি এইটুকুন, এবং তার সম্পর্কে আমরা আরো যেটা জানি, আমি যেটা বলেছিলাম যে তার অর্থনৈতিক জীবন যে খুবই খারাপ ছিল, ছাত্র বয়সে উনি, আমি বিশ্বস্ত সূত্রে জানি যে উনি যখন ছাত্রদল করতেন তখন উনি হলে বাকি খেতেন, হলে বিনা পয়সায় খেতেন। যারা হলে বিনা পয়সায় খায় এরা সাধারণত খুবই দরিদ্র ঘরের ছেলে মেয়েরা খায় না অবশ্য, এগুলো ছেলে। সেই অবস্থায় সালাউদ্দিন আহমেদ যদি সংসদে ডিক্লেয়ার করতে পারেন যে তার 4টা মন্ত্রী হওয়ার আগেই তার 4টা গাড়ি 4টা ড্রাইভার ছিল, তাহলে প্রপোর্শনেটলি চিন্তা করেন, যার 4টা গাড়ি 4টা ড্রাইভার থাকে, ওনার ছেলে মেয়েও তো খুব বেশি আমরা জানি না পরিবার, তাহলে প্রপোর্শনেটলি তার আরো কত সম্পদ বাংলাদেশে আছে। এই যে বাংলাদেশের একটা লাগামহীন দুর্নীতির সংস্কৃতি, এইটা নিয়ে আমি কিন্তু ওই ভিডিওতে লেকচার দিয়েছি, এবং দুর্নীতি জন্য আমরা ব্যক্তিকে আসলে দায় না করে আমি দুর্নীতিটাকে আমি দেখি এইভাবে যে বাংলাদেশে দুর্নীতি হয়, বাংলাদেশ যে 2 ভাগে বিভক্ত, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষ শক্তি, এটা দেশপ্রেম টাকে ইউনিফর্মলি আমাদের মধ্যে এস্টাবলিশ করে না, এটার কারণে দুর্নীতি হয়। আর একটা দুর্নীতি হয়, দুর্নীতির ফিলসফি, অর্থাৎ আমাদের সমাজ মোটা দাগে বিশ্বাসই করে না যে কেউ সরকারি চাকরি করলে দুর্নীতি করবে না। তারপরেও বেনজির আহমেদের যেসব দুর্নীতির খবর প্রকাশ হয়েছে তার পক্ষে কিন্তু উনি যথেষ্ট বলিষ্ঠ যুক্তি দিয়ে কিন্তু উনি নিজে একটা লেকচার দিয়েছিলেন ইউটিউব ভিডিওতে, আপনারা সেটা দেখেছেন। আমার এই প্রশ্ন, আর আজকের দিনের এই প্রশ্ন, বেনজির আহমেদ দুর্নীতি করেছেন করেননি এটা না, আর সবচেয়ে বড় কথা হলো বেনজির আহমেদকে আপনি আলাদা করতে পারবেন না। বাংলাদেশে যে সর্বগ্রাসী অবস্থা দুর্নীতি, সেইখানে আমি বরঞ্চ বেনজির আহমেদকে সৎ মানুষদের কাতারে দেখি।
আমরা কিন্তু বেনজির আহমেদের যে সয় সম্পত্তি প্রকাশিত হয়েছে, প্রকৃত দুর্নীতিবাজদের সয় সম্পত্তি তার থেকে বহু গুণ বেশি থাকে, সেটা কিন্তু আমরা খেয়াল করিনি। আরেকটা জিনিস আমি জানতে পারলাম যে বেনজির আহমেদ এই 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 বিভিন্ন সমাজের উচ্চ পর্যায়ের, বিশেষ করে বিভিন্ন বিজনেস কর্পোরেটের আক্রোশের শিকার হয়েছিলেন, কারণ তাদের কিছু পার্সোনাল ক্রাইমকে তিনি মাফ করে দেননি, পুলিশকে তিনি স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন, এটাও কারণ হতে পারে। সব মিলে বেনজির আহমেদ আমাদের সমাজে দুর্নীতি করেছেন, দুর্নীতি করেননি, এইটা বেনজির আহমেদের কোনো পরিচয়ই না। বেনজির আহমেদের পরিচয় হলো তিনি 5ই মে 2013 সালে যেই হেফাজত ঠিক 24-এর জঙ্গি উত্থানের মতো উত্থান করতে চেয়েছিল, যেটা সফল হলে 2024-এর 5 আগস্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতো না রাষ্ট্রটা হারানোর জন্য, সেই রাষ্ট্র কিন্তু 2013 সালের মে মাসেই কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রটাকে জঙ্গিদের হাতে হারিয়ে ফেলতাম। সেই রাষ্ট্রকে বেনজির আহমেদ এবং তার অন্যান্য যারা তখনকার পুলিশ বাহিনী, কিন্তু ঢাকার ডিসি হিসাবে তিনি তো এটার একেবারে একটা কি পার্সন ছিলেন, কিন্তু সেখানে আইজিপি ছিলেন বা অন্যান্য ছিলেন, আমি কাউকে খাটো করছি না, কিন্তু বেনজির আহমেদের ওই রোলটা আমাদের দেখতে হবে যে এই বেনজির আহমেদ সঠিক ভাবে যদি দায়িত্ব পালন না করতেন, অর্থাৎ উনি যদি ওনার সাহস বা ওনার তখনকার বাহিনীর সাহস এবং দক্ষতা যোগ্যতা যদি তখন তারা প্রয়োগ না করতেন, 2013 সালের 5 মে কিন্তু আমরা বাংলাদেশটাকে হারিয়ে ফেলতাম। চিন্তা করুন, কত 11 বছর আগে বাংলাদেশ চলেছে তো জঙ্গি বাহিনীর হাতে। 11 বছর যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ছিল, এইটার জন্য কিন্তু বেনজির আহমেদকে কিন্তু ক্রেডিট দিতে হবে। তাহলে চিন্তা করুন কত বড় দেশপ্রেমিক একজন মানুষ আমাদের এই বেনজির আহমেদ। আমার এক ছোট ভাই আজকে বলছিলেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি, বিশেষ করে জঙ্গি বাহিনী আওয়ামী লীগকে ভয় পায় না, ভয় পায় দুইজনকে, যে প্রথমে শেখ হাসিনা, পরবর্তীতে যে লোকটাকে সবচেয়ে বেশি ভয় পায় সেটা হলো এই বেনজির আহমেদ। কথাটা কিন্তু একেবারে আপনার ম্যাথামেটিক্যালি সত্য হোক না হোক সেটা আমরা ধরছি না, কিন্তু বেনজির আহমেদের জঙ্গিবাদ বিরোধী স্বাধীনতা মৌলবাদীরা বেনজির আহমেদকে কোন দৃষ্টিতে দেখে তার কিন্তু একটা প্রকাশ এখানে আছে। তাহলে বুঝুন, আজকে যে বেনজির আহমেদ আটক হয়েছেন বা গ্রেপ্তার হয়েছেন, এই খবর বের হওয়ার পরে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের মধ্যে যে আনন্দের রোল পড়বে না, কেন পড়বে না? পড়বেই তো। এমন ইফেক্টিভ একজন পুলিশ অফিসার বাংলাদেশে আমাদের জন্য তো এটা তো আমাদের জন্য আশীর্বাদ ছিলেন এই বেনজির আহমেদ। এমনকি আরো যদি আমরা যাই, দেখেন বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমি সবচেয়ে বেশি সম্মান করি, বিশেষ